এপিসোডের শুরুতে আমাদের ডানজিনের সিন দেখানো হয়। জিনহু আর জিনহো একটা ডানজিনে রেইডে এসেছে। আমাদের দেখানো হয় যে এখানে শ্যাডো আর্মিরাই সব কাজ করছে আর জিনহু সেখানে বসে বসে চিল করছে। জিনহো এই শ্যাডো আর্মিদের দেখে অনেকটা ভয় পেয়ে যায়, যেটা দেখে জিনহু তাকে জানায় যে এটা হলো তার একটা স্কিল, তবে এই স্কিলের ব্যাপারে এক্সপ্লেন করা একটু মুশকিল। ডানজিনের ভেতরের সব মনস্টারগুলোকে জিনহুয়ের শ্যাডো আর্মিরা খুব সহজেই মেরে ফেলে। তারপর ডানজিনের ভেতরে থাকা সব ম্যাজিক জেমস কালেক্ট করা শুরু করে দেয়। জিনহো বলে আমাকে অ্যাটলিস্ট ম্যাজিক জেমস তো কালেক্ট করতে দাও। আর তখনই একটা শ্যাডো আর্মি এসে জিনহো এর হাতে কিছু ম্যাজিক জেমস তুলে দেয়, তো জিনহো বলে থ্যাংক ইউ। অন্যদিকে আমাদেরকে একটা বোটের সিন দেখানো হয় যেটা একেবারে ভেঙে গিয়েছে, আর সেখানে থাকা যত সোলজার ছিল একজন বাদে সবাই মরে গিয়েছে। আর সে ভয়ে কাঁপছে, সে ইংলিশে কথা বলছিল। আর তার সামনে একজন আসে যে দেখতে অনেক স্ট্রং মনে হচ্ছে। তাকে দেখে ওই সোলজার ভাবে যে এ মনে হয় কোনো ম্যাজিক বিস্ট হিউম্যান ফর্মে এসেছে, কিন্তু ওই লোক তাকে বলে সে কোনো ম্যাজিক বিস্ট না, সে একজন মানুষ। অন্যদিকে আমরা দেখি জিনু আর জিনহো খাওয়া দাওয়া করছে, আর আমরা জানতে পারি তাদের 19টা কোয়েস্ট মিশন কমপ্লিট হয়ে যাওয়ার কারণে তারা হালকা পাতলা সেলিব্রেট করছে। জিনহো এর নিজের গিল্ড বানানোর জন্য এই কোয়েস্ট মিশনগুলো কমপ্লিট করা দরকার ছিল, তাই জিনহো তাকে হেল্প করছে। জিনহো এর মেইন এইম হলো যত দ্রুত সম্ভব সে যেন তার লাইসেন্সটা পেয়ে যায়। সে জিনহো এর প্ল্যান সম্পর্কে জানতে চাইলে জিনহো তাকে জানায় যে সে জিনহো এর সাথে কিছুদিনের জন্য কন্ট্যাক্ট করতে পারবে না, কারণ সে কোথাও যাচ্ছে। এখানে জিনহো অলমোস্ট মাতাল হয়ে গিয়েছে, আর সে বলে আপনার যদি আমাকে এতই খারাপ লাগে তাহলে আমার মুখের উপর বলে দেন, আমি আর কখনো আপনার সামনে আসবো না। সে আরো বলে যে তার বড় ভাই তার থেকে 10 বছরের বড়, আর সে জিনহোকে একটুও পছন্দ করে না, এমনকি তারা দুজনে কখনো একসাথে বসে কথাও বলেনি। সে জিনহো এর মতো একটা বড় ভাই চায়। এটা শুনে জিনহো বলে ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার ছোট ভাই, ওকে। এটা শুনে জিনহো অনেক খুশি হয়ে যায় আর অলমোস্ট কান্না করে দেয়। এদিকে আমরা আবার সেই লোকটাকে দেখি যে তাকে একটা জেলের ভেতর বন্দি করে রাখা হয়েছে। বাইরে থেকে দুজন তার ব্যাপারে কথা বলে আর জানায় এই লোক অন্য কোনো দেশের হান্টার। সে 10 বছর আগে একটা এ লেভেলের ডানজিনের ভেতর আটকা পড়েছিল। কিছুদিন আগে ইউনাইটেড স্টেটস এর কাছে একটা গেট ওপেন হয়েছিল, আর ওইখান থেকে ওই লোক বের হয়ে এসেছে। সে ইংলিশে কথা বলতে পারে না, হতে পারে সে একটা ম্যাজিক বিস্ট যে কিনা হিউম্যান ফর্মে এসেছে, আর এই বিস্ট কথাও বলতে পারে। তাই আমরা একজন এস র্যাঙ্ক হান্টার ডংসুকে ডেকেছি এর সাথে কথা বলার জন্য। এর নাম হলো সাং টু হেয়ন। এরপর আমরা পরের দিনের সিন দেখতে পাই। জিনু সকাল সকাল রেডি হচ্ছে কোথাও যাওয়ার জন্য, আর তার বোন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ। জিনু জানায় সে এক সপ্তাহের জন্য ট্রিপে যাচ্ছে। জিনহা বলে কার সাথে যাচ্ছ, তুমি তো আমাকে বলনি যে তোমার গার্লফ্রেন্ড আছে। জিনু জানায় সে তার একটা ফ্রেন্ডের সাথে যাচ্ছে। এরপর সে বের হয়ে যায়। আমরা দেখি জিনু একটা ডেমন ক্যাসেলের ভেতর এসেছে। তোমাদের মনে থাকতে পারে যে জিনু এর যখন লেভেল 20 ছিল তখন সে সার্কুরাসের সাথে ফাইট করেছিল, আর এখন ওর লেভেল অলমোস্ট ট্রিপল হয়ে গিয়েছে। তো দেখা যাক, হয়তো সে অনেক সহজেই এখানকার বসকে মারতে পারবে। যখনই জিনহু ক্যাসেলের ভিতর ঢুকে ঠিক তখনই জিনহু একটা মিশন পায় যে তাকে 10,000 ডেমনের সোল কালেক্ট করতে হবে। ভেতরে আমরা অনেক ডেমন্স দেখতে পাই। এরপর আমরা জিনহো এর সিন দেখতে পাই। সে তার বাবার কাছে এসেছে। তার বাবা তাকে বলে তুমি কি চাও আমাদের গিল্ড তোমার হাতে তুলে দেব? তুমি তোমার বড় ভাই জিনসাং এর প্ল্যান তো জানোই, তারপরও তুমি এরকম রিকোয়েস্ট করছো কেন? জিনহো বলে আমার বড় ভাইয়ের প্ল্যান হলো সে বাইরের একজনকে আমাদের গিল্ডের মাস্টার বানাতে চায়, যেটা আমাদের কোম্পানির জন্য মোটেও ভালো হবে না। জিনহো এর বাবা বলে এই হান্টার সেই সান জিনহো না, যে ডাবল ডানজিন ইনসিডেন্টে ইনভলভ ছিল, যে হংডং সুকের টিমকে মেরে ফেলার সময় সেখানে ছিল, এরপর সুপারভিশন ডিপার্টমেন্টের প্রেসিডেন্টের মারা যাওয়ার সময়ও সে সেখানে ছিল, আর এই 3টা ইনসিডেন্টেই ও সেফ ছিল। ও তোমার সবগুলো রেড মিশনেও পার্টিসিপেট করেছে। এগুলো বাদেও কিছুদিন আগে রেড গেট ইনসিডেন্টেও সে কিছু হান্টারদের বাঁচিয়ে বের করে নিয়ে এসেছে। তো তুমি জিনুয়ের হেল্প নিয়ে গিল্ড মাস্টারের লাইসেন্স নিয়ে এসেছো, তাই না? আর তুমি চাও আমি তোমাকে এই গিল্ড তোমার হাতে তুলে দেই? জিনহো তার বাবাকে বলে আমি আপনাকে আবার একই রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি আমাকে ইউজিন গিল্ডটা দিয়ে দেন। জিনহো এর বাবা বলে ঠিক আছে, তুমি একটু ট্রাই করে দেখতে পারো, তবে আমার একটা কন্ডিশন আছে, তোমাকে সান জিনুকে আমাদের গিল্ডে নিয়ে আসতে হবে। আমি শুনেছি যে হোয়াইট টাইগার গিল্ড জিনুকে তাদের টিমে অ্যাড করার ট্রাই করছে। এটা হওয়ার আগেই তোমার জিনুকে আমাদের গিল্ডে নিয়ে আসতে হবে। তুমি করতে পারবে? উত্তরে জিনহো বলে হ্যাঁ অবশ্যই পারবো। এবার আমরা ডেমন ক্যাসেলের সিন দেখতে পাই। আমরা দেখি জিনহু অলরেডি অনেক ডেমনকে মেরে ফেলেছে, আর সে একটা জিনিস খেয়াল করে যে সে কোনো ডেমনের সোল এক্সট্রাক্ট করতে পারছে না। সে একটা এন্ট্রি পারমিট পায় সেকেন্ড গেটের ভেতরে যাওয়ার জন্য। তো এই গেটটা বেশ ভালোই দূরে, তাই জিনহু তার বেয়ার বস শ্যাডোকে সামন করে তার উপর উঠে বসে। এখানে তাদের সামনে অনেকগুলো ডেমন চলে আসে, কিন্তু আইস বেয়ার বস অনেক স্ট্রং ছিল। সে ওই ডেমনগুলোকে মারতে মারতে সেখান দিয়ে চলে যেতে থাকে। এটা দেখে জিনহু আইস বেয়ার বসের নাম রাখে ট্যাঙ্ক।
অন্যদিকে আমাদেরকে চাহিয়ের সিন দেখানো হয়, যে কিনা সুইমিং করে উঠেছে সুইমিং পুল থেকে। তাকে দেখে অ্যাজ ইউজুয়াল বাকি সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। চাহি কিছুটা টেনশনে ছিল, আর সে চই জং ইনের সাথে যে কথা হয়েছিল সেগুলো মনে করে। তো চাহি চই জংকে বলে যে আমরা পাবলিকদের এইটা বলছি না কেন যে রেড অ্যান্ড গুলোর পাখা বের হয়ে এসেছে আর তারা খুব শীঘ্রই আমাদের সিটিতে অ্যাটাক করতে পারে, আর কেনই বা অল্প কিছু মানুষদের এ ব্যাপারে জানানো হয়েছে। তো চই বলে দেখো, এটা অ্যাসোসিয়েশনের অর্ডার, আর এই খবরটা যদি সবাই জানে তাহলে তারা শুধু শুধু ভয় পেয়ে যাবে। চিন্তা করো না, আমাদের এখনো আরো স্ট্রং হতে হবে আর এই দেশের সবচেয়ে বড় গিল্ড হতে হবে। এরপর আমরা জিনুয়ের সিন দেখতে পাই। সে বলে আমি যখন এই ডানজিনের চাবিটা পেয়েছিলাম তখন আমি মনে করেছিলাম যে এই ডানজিনটা হয়তো এস র্যাঙ্কের ডানজিন হবে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যা ডেমন্স আছে তারা বেশিরভাগই আপার বি র্যাঙ্কের ডেমন। এরপর জিনু আস্তে আস্তে এক একটা গেটের পাস পায় আর এক একটা গেট এক্সপ্লোর করতে থাকে। সে রিয়েলাইজ করে যে অরিজিনাল টাওয়ারে যেমন 100টা ফ্লোর থাকে তেমনি হয়তো এই টাওয়ারেও 100টা ফ্লোর রয়েছে। তো সে এক একটা করে ফ্লোর এক্সপ্লোর করতে থাকে, ডেমন্স মারে, খাবার খায়, আর ওর কাছে বেশি খাবারও বেঁচে নেই। আবার ওর বাসায়ও ফিরতে হবে কারণ সে জিনহাকে প্রমিস করেছে যে সে 1 সপ্তাহ পর ব্যাক করবে। ওর হাতে বেশি সময়ও বেঁচে নেই। এখানে জিনউ ফাইনালি 10,000 ডেমন্সের সোল কালেক্ট করে ফেলে, আর সেই সাথে সে 49th ফ্লোরে চলে আসে। আর এখন 50 নাম্বার ফ্লোরে যাওয়ার জন্য জিন্নুকে সার্বেরাস নামের এই বসকে মারতে হবে। এই মূলত এই ফ্লোরের গেটকিপার, একে লোয়ার ফ্লোরের ডেমন লর্ডও বলা হয়। অন্যদিকে আমরা এই দুইজনকে দেখতে পাই, তারা মূলত জিন্নুয়ের বাসায় এসেছিল জিন্নুকে তাদের হোয়াইট টাইগার গিল্ডে ইনভাইট করার জন্য। কিন্তু জিন্নু তো বাসায় নেই, অনলি জিনহা ছিল। তবে মিস্টার আন জানায় যে জিন্নু তাদের শহরের ভেতরেই আছে, মানে তার লোকেশন শহরের মাঝে গিয়ে ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে। আমরা আবার জিন্নুয়ের সিন দেখতে পাই। সে বলে বসকে আমার জন্য ছেড়ে বাকিদেরকে তোমরা দেখো। তারপর জিন্নুয়ের পুরো শ্যাডো আর্মি চলে যায় ওই ডেমন্সদের মারার জন্য, আর ইগ্রিস তার অসাধারণ ফাইট দেখানো শুরু করে দেয়। এখানে আমরা জানতে পারি যে জিন্নুয়ের শ্যাডো আর্মি সংখ্যায় বেড়েছে, প্লাস তাদের ইন্টেলিজেন্স আর পাওয়ারও অনেক স্ট্রং হয়ে গিয়েছে। জিন্নু ভাবে এই বস আর কতক্ষণ এখানে বসে থাকবে, ও কোনো নড়াচড়া করছে না কেন। তখনই সে চোখের পলকেই গায়েব হয়ে যায় আর জিন্নুয়ের শ্যাডো আর্মির উপর এসে পড়ে। এটা দেখে তো ইগ্রিসও অবাক হয়ে যায়। বসটা শ্যাডো আর্মির উপর অ্যাটাক করে বসে, আর জিন্নু এটা দেখে অনেক রেগে যায় আর বসকে একটা ঘুষি মারে। ঘুষি খেয়ে বস উঠতে উঠতে অনেক দূরে গিয়ে পড়ে, যেটা দেখে জিন্নুও অবাক হয়ে যায়। এরপর বস উঠেই চিল্লাতে শুরু করে দেয়। জিন্নু বুঝে যায় যে এটা সার্পেরাসের একটা স্কিল। বসটা অনেক স্পিডে জিন্নুয়ের দিকে আসতে থাকে, আর ভাই এই বসের স্পিড ডেঞ্জারাস লেভেলের ফাস্ট। ওই বস যেই অ্যাটাক করতে যাবে ঠিক তখনই জিন্নু আয়রনের কাছ থেকে তার শিল্ড নিয়ে নেয় আর বসের অ্যাটাক ব্লক করে দেয়। বস তো কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে থাকে জিন্নুয়ের উপর। জিন্নু একটা ওপেনিং পাওয়ার সাথে সাথে বসের উপর অ্যাটাক করে, কিন্তু বস জিন্নুয়ের মুভমেন্ট রিড করে ফেলে, যেটা মোটেও ভালো লক্ষণ না জিনুয়ের জন্য। জিনু ভাবে তাকে বসের মাথায় অ্যাটাক করতে হবে, কিন্তু তার আগে এই বস যে উল্টাপাল্টা স্পিডে মুভমেন্ট করছে তা আটকাতে হবে। এখানে জিনু একটা বিল্ডিং এর ওপর যায় আর জিনুকে ফলো করতে গিয়ে বসটা ফেসে যায়, আর এই সুযোগে জিনু বসকে মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখি ডংসু সাংটু এর কাছে চলে এসেছে। সে বলে আচ্ছা তাহলে ম্যাজিক বিস্টরা এখন মানুষের রূপ ধারণ করা শুরু করেছে। তো সাংটু বলে তুমি চাইলে আমার ডিএনএ টেস্ট করে দেখতে পারো, আমি মিথ্যা বলছি না। ডংসু বলে চুপ থাকো, আমি তোমার কথা শুনতে চাই না। এমনিতেই আমার রাগ হচ্ছে কারণ এই ফালতু কাজের জন্য আমাকে এখানে আসতে হয়েছে। ডংসু সাং এর রিপোর্ট চেক করতে থাকে, আর তখন সাং বলে আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি। ডং বলে চুপ থাকো, কিন্তু সাং বলতে শুরু করে দেয় যে হিউম্যানিটি গেট আর ম্যাজিক বিস্টের সম্পর্কে কতটুকু জানে। এটা শুনে ডংসু কনফিউজ হয়ে যায় আর বলে কি বলতে চাও। তো সাং বলে এই ডানজিন গেট আর ম্যাজিক বিস্ট এগুলা কিছুই না, এমন এক শক্তি অ্যাওয়েকেন হয়েছে যা আলটিমেট ডিস্ট্রাকশন নিয়ে আসবে। আমি এর ব্যাপারে বেশি কিছু জানি না, কিন্তু আমার মেইন টার্গেট হলো ওই ডিস্ট্রাকশনকে থামানো। এটা শুনে ডংসু বলে তোমার কথা বলা বন্ধ করো, তোমার কোনো আইডিয়াই নেই যে আমাদের কি পরিমাণ হান্টার্স রয়েছে, তারা সবাই একসাথে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। সাং বলে সব হান্টাররা মিলেও এই ডিস্ট্রাকশনকে আটকাতে পারবে না, তারা সবাই শেষ হয়ে যাবে। ডংসু সাং এর রিপোর্ট দেখে বলে বাহ, তোমার তো নামও আছে দেখছি, সেই সাথে একটা ওয়াইফ আর 2টা সন্তানও আছে। ডংসু বলে তোমার সন্তানদের নাম মনে আছে। সাং বলে আমার ছেলের নাম সান জিনউ, তার মানে এই সাং হলো জিনুয়ের বাবা। যেটা শুনে ডংসু তো অনেক অবাক হয়ে যায় আর বলে তাহলে এটা হলো ওই জিনুয়ের বাবা যাকে আমি নিজের হাতে মারতে পারিনি। ডংসু সাংকে বলে তোমার ছেলে জিনু হয়তো এতক্ষণে মারা গিয়েছে, আর তুমি যদি তোমার ছেলেকে কিছু বলতে চাও তাহলে তুমিও মারা যাও আর তোমার ছেলের সাথে গিয়ে দেখা করো। এটা শুনে সাং অনেক রেগে যায় আর এরা দুইজন তাদের অরা রিলিজ করতে শুরু করে দেয়। এদিকে আমাদেরকে আবার জিনুয়ের সিন দেখানো হয়। জিনু
তার শ্যাডো আর্মিদের নিয়ে আনডেড কিংকে মারার জন্য যাচ্ছে। জেনু বলে, আমি জানতামই না যে আমার শ্যাডো আর্মিরা এত পাওয়ারফুল হয়ে গিয়েছে যে আনডেড কিংও আমাকে দেখে ভয় পাচ্ছে। তারপর জিনু আনডেড কিংকে মেরে ফেলে, যার কারণে জিনু অনেকখানি লেভেল আপও করে। অন্যদিকে আমরা দেখি একটা বিল্ডিং পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গিয়েছে। এখানে কিছু ফায়ার ফাইটার আর অফিসিয়ালসদেরও আমরা দেখতে পাই। তাদের ভেতর থেকে একজন বলে, আমি শুনেছি যখন দুইজন এস র্যাঙ্ক হান্টার কোনো মারামারিতে জড়ায় তখন তাদের পাওয়ারে পুরো আশেপাশের এরিয়া ধ্বংস হয়ে যায়। আমাদের কপাল ভালো ছিল যে আমরা এই বিল্ডিং এ ছিলাম না, মানে চোখের পলকেই ফাইট শুরু হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। ভাই, ডংসু হেরে গিয়েছে, আর সাং কই গেল? এবার আমরা জিনু এর সিন দেখতে পাই। জিনু 75th ফ্লোরে চলে গিয়েছে, আর ওর কাছে যা খাবার ছিল সব শেষ হয়ে গিয়েছে। জিনু নিজেকে বলে যে আরো 25টা ফ্লোর বাকি আছে, আমাকে আরো দূর যেতে হবে, কিন্তু আমার হাতে তেমন সময় নেই আর খাবারও নেই। তারপরও যত দূর এসেছি ভালোই লাভ হয়েছে। 49th ফ্লোর বসকে মেরে এই এয়ার রিংটা পেয়েছি, আর আনডেড কিংকে মেরে এই নেকলেসটা পেয়েছি। এগুলা ভালোই কাজে দেবে। আর স্ট্যাটস দেখে মনে হচ্ছে আরো একটা বস বাকি আছে যার লেভেল 2। আগের বস দুইটা লেভেল 1-এর ছিল। ওই দুইটা আইটেম ছাড়াও সে একটা এভারিসিয়াস গ্লাস পায় যা তার কোনো কাজে আসবে না, তাই সে এটা অন্য কাউকে দিয়ে দেওয়ার চিন্তা করে। যদি তার শ্যাডো আর্মি এর কাছে এটা থাকে তাহলে তাদের পাওয়ার ডাবল হয়ে যাবে। এটা বাদে সে এই কার্সড র্যান্ডম লুট বক্সটা কোয়েস্ট রিওয়ার্ড হিসেবে চুজ করেছিল, যেটা ওপেন করে সে একটা চাবি পায়। কিন্তু এই চাবি কখন, কোথায়, কিভাবে ইউজ করতে হবে তা সে জানে না। তো সে বলে, আমি এই চাবির জন্য এখানে আসিনি। আমরা দেখি জিনু ওয়ার্ল্ড ট্রি ফ্রেগমেন্টের জন্য দুইটা ইনগ্রেডিয়েন্ট অলরেডি পেয়ে গিয়েছে, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট এলিক্সার অফ লাইফ বানানোর জন্য। আর লাস্ট আইটেমটা পেলেই সে এলিক্সার অফ লাইফ বানাতে পারবে, আর সেটা দিয়ে সে তার মাকে সুস্থ করে তুলতে পারবে। কিন্তু এখনকার মতো ওকে যেতে হবে। যখন সে আবার এখানে আসবে তখন সে ঠিকই সেই লাস্ট আইটেমটা কালেক্ট করে নিয়ে যাবে। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।